দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয়ে বাংলা ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসে আজ আমরা বাংলা চলচ্চিত্রে তপন সিংহের অবদান নিয়ে আলোচনা করব। দেখো, তপন সিংহ সম্পর্কে বলতে গেলে প্রথমেই যে কথাটি বলতে হয় যে তপন সিংহ একটি মাইলস্টোন। কেন না, তপন সিংহের অবদান স্বীকার করতেই হয়। না, তপন সিংহের অবস্থানটা কোন জায়গাতে? না, তপন সিংহের অবস্থান সম্পর্কে জানতে গেলে আমরা প্রথমেই বলবো যে আমাদের কাছে সত্যজিৎ রায় একটা মাইলস্টোন ছিলেন, যে বাংলা তথা ভারতীয় সিনেমাকে আন্তর্জাতিক দর্শকের কাছে স্বমহিমায় তুলে ধরেছিলেন সত্যজিৎ রায়। এরপর দেখেছি আমরা ঋত্বিক ঘটক, তারপরে মৃণাল সেন। বলছি এরা বাংলা সিনেমায় যে শিল্পগুণ, রুচি ও দক্ষ পরিচালনার প্রবর্তনা করেছিলেন, এদের সমসাময়িক তপন সিনহা সেই ধারাকেই তপন সিংহ সেই ধারাকেই এখানে তুলে ধরেছেন, তাদের যোগ্য উত্তরসূরি বলতে পারি। বলছি সেই জন্যই তার যে সামঞ্জস্যপূর্ণ বাস্তবায়ন বা বাঙালির মনন, তাকে তিনি আরও ব্যাপকতা দিলেন। এবার তার সিনেমার সম্পর্কে বলতে গেলে আরও কিছু কথা না বললেই নয়, যেগুলো বলতেই হয়, যে তিনি কিন্তু যতগুলি সিনেমা করেছেন, আমরা সিনেমার যে তালিকাগুলি দেখি, চলচ্চিত্রের যে তালিকাগুলি দেখতে পাবো, তিনি সাহিত্য থেকে গল্প নিয়ে একের পর এক জনপ্রিয় ও বাণিজ্য সফল ছবি বানিয়েছেন। যেমন কি রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষুদিত পাষাণ গল্প অবলম্বনে ক্ষুদিত পাষাণ, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের হাঁসুলি বাঁকের উপকথা উপন্যাস অবলম্বনে হাঁসুলি বাঁকের উপকথা, যতুগৃহ, হাটে বাজারে, আপনজন, সাগিনা মাহাতো, হারমোনিয়াম, বাঞ্ছারামের বাগান ইত্যাদি। এখানে বলে রাখি, বাঞ্ছারামের বাগান এটি কিন্তু কৌতুকপূর্ণ একটি চলচ্চিত্র, খুব সুন্দর, মননশীল দেখানো হয়েছে। এখানে বেশ বাঙালির ঐতিহ্য বা বাঙালির যে সংস্কৃতিকেও তুলে ধরা হয়েছে এখানে অনেকটাই। বলছে বিভিন্ন বৈচিত্র্যপূর্ণ বিষয় নিয়ে তার এই সমস্ত সিনেমা যা সমাজের কাছে ব্যক্তি মানুষের নানান দিককে তুলে ধরে। এবার এই যে ব্যক্তি মানুষের নানান দিক তুলে ধরেছেন এই তপন সিংহের আগে কে তুলে ধরেছেন, তার পূর্বসূরি কে ছিলেন? না, আমরা তার পূর্বসূরি বলতে গেলে প্রথমেই বলতে হয় সত্যজিৎ রায়ের কথা। সত্যজিৎ রায় কে? না, সত্যজিৎ রায় আমরা বলেছিলাম, আগেই পড়েছি আমরা, সেই পথের পাঁচালী চলচ্চিত্রের জন্য তিনি বিশ্বজোড়া খ্যাতি লাভ করেছিলেন কান চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ পরিচালকের জন্য। সেখানে সত্যজিৎ রায় দেখিয়েছিলেন যে বাঙালি চরিত্রের খাবার দাবার, বেশভূষা, আলস্য, রীতিনীতি, আদব কায়দা, এছাড়াও কবিতা ও গানের প্রতি অনুরাগকে এক অনন্য মাত্রায় নিয়ে গিয়েছিলেন সত্যজিৎ রায়। তপন সিংহ কী করলেন? সেই পথেই হাঁটলেন। অর্থাৎ তপন সিংহের যে এই চলচ্চিত্র বা এই সিনেমাগুলিতে আমরা দেখব তিনি বাঙালির মননকে, বাঙালি আবেগকে, বাঙালির সংস্কৃতিকে, বাঙালির রীতি নীতি, রুচি, এই সমস্ত কিছুকে ধরা হয়েছে কোথায়? না, এই চলচ্চিত্রগুলিতে। এগুলোকে আমরা এখন পুরানো আমলের চলচ্চিত্র বলি, কিন্তু এর মধ্যে বাঙালির সমাজ ও সংস্কৃতির যে দিককে তুলে ধরা হয়েছে তা কিন্তু এই বর্তমান সময়ের সমাজ বা সংস্কৃতি নয়, এক ঐতিহ্য, সেই ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে। তিনি বাঙালি জীবনের খুঁটিনাটি বিভিন্ন অভিজ্ঞতা, স্বপ্ন, চাওয়া পাওয়া তার চলচ্চিত্রের উপাদান হিসেবে গ্রহণ করেছেন। তার চলচ্চিত্রের আরেকটা কি না, বাঙালির চরিত্রের সঙ্গে গভীরভাবে সামঞ্জস্যপূর্ণ। যখন সিনেমাগুলি যখন দেখা হয় তখন দর্শকরা ওই চরিত্রের আড়ালে নিজেকে কল্পনা করে নেয়। আর একজন পরিচালক যখন দর্শকের মনে এই স্পন্দন বা অনুভূতি জাগিয়ে তুলতে পারেন, তখনই তো তিনি সার্থকতা লাভ করতে পারেন বা বাঙালি মননে বা সমাজ মানসে তিনি চিরস্থায়ী আসন গ্রহণ করতে পারেন। সেই দিক থেকে তপন সিংহ অনেক এগিয়ে। তার যে অভিজ্ঞতা, তার যে সংবেদনশীলতা, তার যে পরিশ্রম করার মানসিকতা, বা এই তপন সিংহের মতো যে নিষ্ঠাবান বাঙালি পরিচালকের সংখ্যা কিন্তু এই দিক দিয়ে সত্যিই খুব কম। 60-এর দশকের সিনেমায় এই তপন সিংহের অবদান অনবদ্য। তবে তাহলে আমাদের এবার জানা উচিত যে তপন সিংহ কীভাবে এই সিনেমার জগতে এলেন। না, তপন সিংহের সিনেমার জগতে আসা
1946 খ্রিস্টাব্দে নিউ থিয়েটার্সে শব্দ বাস্তুকার অর্থাৎ সাউন্ড ইঞ্জিনিয়ার রূপে কর্মজীবন শুরু করেছিলেন তিনি। 1950 খ্রিস্টাব্দে বিলেতে যাত্রা করেন এবং সেখানে স্টুডিওতে কাজ করেন 2 বছর। সেখানেই সিনেমার খুঁটিনাটি নানান বিষয়ে শিক্ষালাভ করেন। তার স্বপ্ন ছিল দেশে ফিরে এসে তিনি পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মাণ করবেন। তাই দেশে ফিরে এসে তপন সিংহ পরবর্তী 50 বছরে প্রায় 42টি পূর্ণ দৈর্ঘ্যের সিনেমা তৈরি করেন। কিছু নাম আমরা আগেই জেনেছি, আরও কিছু নাম আমরা সংযোজন করছি, যেমন অঙ্কুশ, রবীন্দ্রনাথের কাবুলিওয়ালা গল্প অবলম্বনে কাবুলিওয়ালা, ক্ষুদিত পাষাণ গল্প অবলম্বনে ক্ষুদিত পাষাণ। এছাড়াও আছে ঝিন্দের বন্দি, যতুগৃহ, গল্প হলেও সত্যি, সফেদ হাতি, সবুজ দ্বীপের রাজা, আদালত ও একটি মেয়ে, আতঙ্ক, এক ডক্টর কি মত্তত, অন্তর্ধান, হুইল চেয়ার প্রভৃতি। তো তপন সিংহ যে এই যে 42টি পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মাণ করেছিলেন, তাকে বাঙালি বা যারা চলচ্চিত্র পিপাসু মানুষ তারা কিভাবে মনে রেখেছেন, মানে ওই সিনেমা দেখে তাদের মনের প্রতিফলন কিভাবে দিয়েছেন, না সেই মনের প্রতিফলন কথা বলতে গেলে তার সম্মাননার কথা বলতে হয়, যে তিনি কি কি সম্মান পেয়েছেন এই চলচ্চিত্র নির্মাণ করে। তাহলে যে কোনো সম্মান শিল্পীকে কি করে, না শিল্পীর শিল্প সম্পর্কে অবহিত করে এবং শিল্পীর শিল্পকর্মকে শ্রদ্ধা করে। যে কোনো সম্মান, এখানে 2000 খ্রিস্টাব্দে মৃণাল সেন তার শেষ ছবি আনকো হাতি পরিচালনা করেন। এই সময় তপন কুমার সিংহ এই মৃণাল সেনের আনকো হাতির মানে আনোখা মতির পরিচালনার সময় সমান্তরালভাবে একই রকমভাবে তিনি কি করলেন, না সিনেমা তৈরি করতে লাগলেন। কিন্তু না, তিনি সমান্তরালে গেলেন না। তিনি কি করলেন, না মূল স্রোতের ছবির ধারাকেই নিজ গুণে ঐশ্বর্যে পূর্ণতা দান করেছেন। মানে কোনো প্রতিযোগিতায় তিনি যাননি, তিনি নিজের মতো করে সিনেমা পরিচালনা করেছেন। কাবুলিওয়ালার সিনেমার জন্য তিনি নানা পুরস্কার লাভ করেছেন, যেমন কাবুলিওয়ালা সিনেমার জন্য তিনি রাষ্ট্রপতি পুরস্কার লাভ করেছেন। এছাড়াও লৌহ কপাট, ক্ষুদিত পাষাণ, এক ডক্টর কি মত্তত প্রভৃতি সিনেমার জন্য তিনি পুরস্কার লাভ করেন। 2006 খ্রিস্টাব্দে তাঁকে দাদা সাহেব ফালকে পুরস্কার প্রদান করা হয়। শ্রী তপন কুমার সিংহের সিনেমা পরিচালনার মুখ্য বৈশিষ্ট্যই হলো যে বাস্তব জীবনে সহজ চলচ্চিত্রায়ন, অর্থাৎ বাঙালি বা এমনি সাধারণ মানুষ কীভাবে জীবনযাপন করে, তার জীবনযাপনের রীতিনীতি, আদব কায়দা, শিল্প সংস্কৃতি, বেশভূষা, খাদ্যাভ্যাস, এই সমস্ত কিছুকে তিনি তার চলচ্চিত্রে রূপদান করেছেন। তার যে সৃষ্টিশৈলী বা সৃষ্টিরাজি, তার জীবনে প্রতিবাদে উচ্চকিত হতে শেখায় না, বরং নির্মল প্রলেপে কঠোর সত্যকে সহজে মেনে নিতে শেখায়। তাই শেষে বলা যায় যে তোমার সৃষ্টির চেয়ে তুমি যে মহৎ, তাই তব জীবনের রথ পশ্চাতে ফেলিয়া যায় বারংবার, চিহ্ন তব পড়ে গেছে হেথা তুমি নাই। কেননা 2009 খ্রিস্টাব্দের 15 জানুয়ারি তপন কুমার সিংহ মৃত্যুবরণ করেন। কিন্তু বাঙালি মননে তিনি চিরস্থায়ী আসন গ্রহণ করে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। তাই তার এই সৃষ্টিকর্মের প্রতি সম্মান বা শ্রদ্ধা জানিয়ে আমরা বলতে পারি যে নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছে যে ঠাঁই। অর্থাৎ আমাদের বাস্তব দৃষ্টির সামনে না থাকলেও আমাদের মননের দৃষ্টির কাছে তিনি চিরস্থায়ী আসন গ্রহণ করে গেছেন তার চলচ্চিত্র প্রযোজনার মাধ্যমে। আজ এখানেই শেষ, পরবর্তী অংশ পরবর্তী দিনে হবে।